আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা পড়ব এসএসসি গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি, মানে 9.1 থেকে আমরা শুরু করব। তো ত্রিকোণমিতির একদম বেসিক থেকে আমরা এই ক্লাস থেকে শুরু করব। তো শুরু করি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতিটা আমরা মনে রাখবো। তো এটা সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজের উপর বেস করে এই ত্রিকোণমিতিটা বিল্ড করা হয়েছে। তো সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো একটা কোণ, মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়, ওই ত্রিভুজটাকে আমরা বলি একটা সমকোণী ত্রিভুজ। যেমন আমাদের এইখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে। যেমন এইখানে এই যে এই কোণটা, এটা 90 ডিগ্রি কোণ। যেহেতু এই ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ, এর জন্য এটাকে আমরা বলবো একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা যে কোনো একটা কোণ নিয়ে কাজ করব, সমকোণ ব্যতীত। মানে এই সমকোণ ছাড়া ত্রিভুজের মোট 3টা কোণ, একটা এইটা, একটা এইটা, একটা এইটা। এখন আমরা যেই কোণ নিয়ে কাজ করব ওই কোণের সাপেক্ষে আমাদের নামকরণগুলো এখানে এসে দাঁড়াবে। কেমন দাঁড়াবে? ধরা যাক আমরা এই কোণটা নিয়ে কাজ করতে চাই। এই কোণের নাম দিলাম আমরা থিটা। নাম কি দিলাম? থিটা। এই যে এটার নাম থিটা। এটাকে আমরা থিটা, এটা একটা গ্রিক ওয়ার্ড থিটা। তো এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। এখন ত্রিকোণমিতিক অনুপাত কি? মানে এখানে তো আমরা বললাম যে আমাদের ত্রিকোণমিতিটা একটা সমকোণী ত্রিভুজ থেকে আসছে। এখন সমকোণী ত্রিভুজের কয়টা বাহু হয়? 3টা বাহু, একটা, দুইটা, 3টা। এখন এই 3টা বাহু দিয়ে আমরা অনুপাত বের করতে পারি বা ভগ্নাংশ বের করতে পারি। সোজা কথায় বলতে পারি যে আমরা এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্যের একটা ভগ্নাংশ বা অনুপাত বের করতে পারি। ধরলাম এটার দৈর্ঘ্য 5 মিটার আর এটার দৈর্ঘ্য আমি ধরলাম 4 মিটার। তো 5 আর 4, তাহলে এই দুইটার একটা অনুপাত, মানে 5:4 বা 5/4। যেভাবে লিখি, এইভাবে লিখলেও হয়, এইভাবে লিখলেও হয়। তো এই যেভাবেই লিখি, এই যে দুইটা বাহুর অনুপাত, তো এই যে এখানে আমরা টোটাল 6টা অনুপাত পাবো। তো ওই অনুপাতগুলোরই নামকরণ করা হয়েছে এখানে, যেগুলো আমরা দেখবো। একটা নাম সাইন, একটা নাম কজ, একটা নাম কট, সেক, কোসেক, ট্যান, এরকম। তো সবগুলো আমরা দেখব। তো আমরা ধরলাম যে আমরা এই কোণ নিয়ে কাজ করব। তো মনে রাখবো, যেই কোণ নিয়ে আমরা কাজ করি ওই কোণের একদম সামনে বরাবর যে থাকে ওইটাকে আমরা বলি লম্ব অথবা সন্নিহিত বাহু। বিপরীত বাহু। বিপরীত বাহু। আর ওই কোণের সাথে যে বাহুটা থাকে, মানে এই কোণের যে নিচে যে বাহুটা থাকে, সেটাকে আমি বলি ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর আমাদের যে 90 ডিগ্রি কোণটা আছে, ওই কোণের সামনে যে কোণটা থাকে, বাহুটা থাকে, সেটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ, এরকম। তো এটা একটা নামকরণ দেই ত্রিভুজের নামকরণ। এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। এখন এইখান থেকে আমরা মোট 6টা অনুপাত বের করব। কয়টা অনুপাত? 6টা। তো 6টা অনুপাত কি কি? এই যে এই সাইডে আমরা দেখতে পারতেছি 6টা অনুপাত। এই 6টা অনুপাত সাইন, কোসেক, কস, সেক, টেন, কট, এই 6টা অনুপাত আমরা বের করব। এখন যেহেতু আমরা এই যে থিটা, এই কোণের সাপেক্ষে আমরা কাজ করতেছি, তাহলে এই কোণের নাম আমরা কি দিছি? থিটা। এর জন্য এখানে বসাবো সাইন থিটা, কস কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এভাবে থিটা বসায় যাব। এরপর ইকুয়াল এগুলোর অনুপাতগুলো কি হবে ওইটা আমরা লিখব। তো অনুপাত আমরা ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে একটা দাগ দিলাম, একটা লব আসবে, একটা হর আসবে, লব আসবে, হর আসবে, লব আসবে, হর আসবে, লব আসবে আর হর আসবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো প্রথমে আসি সাইনের জন্য। সাইন আমরা মনে রাখবো, সাইন লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত। মানে উপরে থাকে লম্ব, নিচে অতিভুজ। আমি একটু সংক্ষেপে শুধু অতি লিখলাম। অতি মানে অতিভুজ। সাইন থিটা মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কোসেক সাইনের ঠিক উল্টা, মানে এটা ঠিক উল্টা। এটা যে উপরে লম্ব, নিচে অতিভুজ। কোসেক হচ্ছে উল্টাটা। উল্টা কোনটা? উপরে যাবে আমার অতিভুজ, নিচে আসবে লম্ব, এরকম। তারপর কজের ক্ষেত্রে আসি। কজ ভূমি আর অতিভুজের অনুপাত। মানে উপরে থাকবে ভূমি আর নিচে থাকবে অতিভুজ। অতিভুজ।
আর এখানে sec হচ্ছে cos এর উল্টা, মানে sin যেমন cosec এর উল্টা ছিল, sec cos এই দুইটা একটা আর আরেকটার উল্টা। তাহলে এটা ভূমি অতিভুজ, তাহলে এটা উল্টা হয়ে যাবে, উপরে যাবে অতিভুজ আর নিচে আসবে হচ্ছে ভূমি। এরপর আসি tan এ। tan হচ্ছে লম্ব আর ভূমি এই দুইটার অনুপাত, লম্ব উপরে আর ভূমি হচ্ছে নিচে, এটা হচ্ছে tan থিটা। আর tan এর উল্টা আবার cot, মানে tan কে উল্টালে cot কে পাবো, cot কে উল্টালে tan পাবো। তাহলে এটা হইতেছে উপরে যাবে ভূমি আর নিচে আসবে হচ্ছে লম্ব, এরকম। শেষ। এখন এইখান থেকে আমরা ডাইরেক্ট লিখবো এইভাবে যে, যেহেতু আমরা বললাম যে এইটা এটার উল্টা, মানে sin থিটা মানে উল্টা, যেহেতু তার মানে 1 cosec থিটা, 1 cosec থিটা মানে sin এর উল্টা হচ্ছে cosec। তাহলে cosec এর ক্ষেত্রে sin এর উল্টা হবে, তার মানে 1/sin আসবে। তো এই দুইটা আমরা জোড়া জোড়া মনে রাখবো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আর cos এর জন্য যদি আসি, cos কি ছিল, sec এর উল্টা, তাহলে এটাকে কি বলবো, 1/sec থিটা। আর sec কি ছিল, cos এর উল্টা, তাহলে এটা আসবে 1/cos থিটা। আর tan থিটা কি ছিল, tan থিটা ছিল হচ্ছে cot এর উল্টা, তাহলে এটা হবে 1/cot থিটা। আর cot কি ছিল, tan এর উল্টা, তাহলে এটা হবে 1/tan থিটা। এখন এই দুইটার জন্য, ওগুলোর জন্য আর কিছু আসে না, এই লাস্টে tan আর cot এর জন্য এক্সট্রা দুইটা ফর্ম আসে। একটা হচ্ছে tan এর ক্ষেত্রে উপরে sin থিটা থাকে, নিচে cos থিটা থাকে। আর cos এর ক্ষেত্রে উল্টা, cot এর ক্ষেত্রে উল্টা হয়, উপরে cos থিটা থাকে, নিচে হচ্ছে sin থিটা থাকে, এরকম। এখন এটা কিভাবে আসলো, যদি আমরা প্রমাণ দেখতে চাই, আমরা একটা করে দেখাই তাইলেই হবে। ধরলাম এটা আমি মুছে দিই, একটু মুছে দিয়ে এখানে আমি করি, আচ্ছা sin বাই cos, আচ্ছা sin থিটা বাই cos থিটা। আচ্ছা sin থিটা মানে আমরা কি করে আসছি, উপরে লম্ব নিচে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তারপরে যে ভাগ চিহ্ন আছে, দিলাম ভাগ চিহ্ন। আর cos মানে কি করে আসছি, ভূমি বাই অতিভুজ, তাহলে উপরে আসবে ভূমি, নিচে আসবে অতিভুজ, এরকম ভূমি বাই অতিভুজ। এখন ভাগে যদি গুণ করে দিই, আমরা জানি নিচের ভগ্নাংশটা উল্টা যায় কেমনে, উপরে যেটা ছিল ওটা ঠিক থাকবে, উপরে ছিল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এই দাগটা মানে ছিল ভাগ, ভাগকে যদি গুণ করে দিই আমরা জানি নিচেরটা উল্টায় যায়, মানে অতিভুজ নিচে চলে আসবে উপরে, এই যে অতিভুজ নিচে ছিল উপরে চলে আসছে, আর উপরের ভূমি চলে আসবে নিচে, তাহলে চলে আসলো নিচে। তাহলে আমি কি এখানে কাটাকাটি করতে পারি না, এই অতিভুজ নিচের আর উপরের অতিভুজ কাটাকাটি যেহেতু গুণ আছে, তাহলে উপরে কে থাকে, শুধু লম্ব, আর নিচে কে থাকে, ভূমি। এখন আমি যদি একটু খেয়াল করি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটাকে কি বলি আমরা, tan, তাহলে এটা হবে tan থিটা। তাহলে tan থিটা সমান সমান sin বাই cos থিটা। ঠিক সেম ভাবে আমরা cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা প্রমাণ করতে পারবো। মানে এটা হচ্ছে ত্রিকোণমিতির একদম বেসিক অংশ। তো এই 9.1 করার সময় আমাদের স্পেসিফিক আরো কয়েকটা সূত্রের প্রয়োজন হয়, ওই সূত্রগুলো আমরা এইখানে লিখে রাখছি। এই যে এইখানে হচ্ছে সূত্রগুলা, এই 1 2 3টা সূত্র, এই 3টা সূত্র থেকে আরো 2টা করে সূত্র এখান থেকে আসে। প্রথমে আসি যে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র একটা, এটা একটা সূত্র। এখন এখান থেকে আমরা আরো 2টা সূত্র আনতে পারবো। কেমন, আমরা এক কাজ করি, এই sin স্কয়ার কে এই পাশে রাখলাম, sin স্কয়ার থিটাকে এই পাশে রাখলাম। এখন যদি এই cos স্কয়ার থিটাকে ওই পাশে পাঠাইতে চাই, এই পাশে তো ছিল 1, cos স্কয়ার কে ওই পাশে পাঠাইলে মাইনাস, প্লাস ছিল মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এই আমার আরেকটা সূত্র চলে আসলো। আবার আরেকটা কাজ করতে পারি, যে না আমি sin কে না cos কে রাখবো, cos স্কয়ার থিটা কে আমি রাখলাম এই পাশে, তাহলে 1 ওই পাশে আছে। এখন যদি sin কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এই একটা সূত্র থেকে বাকি 2টা সূত্রের জন্ম হয়েছে। এরপর যদি সেকেন্ড টার্মে আসি, যে এইটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন এই সূত্র থেকে আমাদের আরো সূত্র আসে, কেমন, ধরলাম আমার এখানে sec স্কয়ার থিটা আছে, ওই পাশের 1 কে আমি এই পাশে আনবো, তাহলে +1 এই পাশে আনলে -1 সমান সমান ওই পাশে শুধু tan স্কয়ার থিটা থাকে, tan স্কয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে আমার একটা সূত্র। অথবা কি হইতে পারে, যে না আমি 1 কে ওই পাশে রাখবো, tan স্কয়ার কে এই পাশে আনবো, তাহলে আমি বলতে পারি যে sec স্কয়ার থিটা তো ছিলই,
tan স্কয়ার কে এই পাশে আনলে মাইনাস tan স্কয়ার থিটা প্লাস ছিল ইকুয়ালস টু ওইখানে শুধু থাকে 1, এই যে 1। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, মানে একটা থেকে আবার একটা থেকে দুইটা আসলো। এরপর যদি এইটার দিকে তাকাই, এইটাও আমার একটা ফর্মুলা, এইটাও একটা ফর্মুলা। এখন এইখান থেকেও না দুইটা ফর্মুলা আসবে আরো, কেমন ওই যে আগের মতো, যে কোসেক স্কয়ার থিটা 1 কে এই পাশে আনলে -1 ইকুয়ালস টু কট স্কয়ার থিটা, ওইখান থেকে 1 টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটা আমার একটা সূত্র হয়ে গেল। আবার আমি বললাম যে না, আমি 1 কে না কট স্কয়ার কে আনবো, তো কোসেক স্কয়ার ছিল ওই পাশে, ওই পাশ থেকে কট স্কয়ার নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল ওই পাশে, এই পাশে আনলে মাইনাস কট স্কয়ার ইকুয়ালস টু শুধু 1 থাকবে। তাহলে এই যে আমার আরেকটা ফর্মুলা চলে আসলো। তার মানে মূলত তিনটা ফর্মুলা, একটা, দুইটা, তিনটা, কিন্তু প্রত্যেকটা থেকে আবার দুইটা করে এক্সট্রা জন্ম হয়েছে বলতে পারি। তো এরকম এই 9টা সূত্র। আর এই পাশে যে সূত্রগুলো আছে, যে এই সূত্রগুলো, যে 1 থেকে 6 পর্যন্ত, এই ফর্মুলাগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা 9.1 এর মোটামুটি সবগুলো ম্যাথ একদম নির্ভুলভাবে করতে পারবো। তো আজকে ছিল একদম বেসিক ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অনুশীলনের ম্যাথ ধরবো এই সূত্রগুলোকে মাথায় রেখে। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।